টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের পরীক্ষা। আজকের এই ভিডিওতে আমরা নবম, দশম স্তরের শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয়েছে এবং তার যে 90টি প্রশ্ন এসেছে, সেই 90টি প্রশ্নের আনসার কি আমরা পাবলিশ করব আমাদের জিও টিউটোরিয়াল ক্লাসরুমের পক্ষ থেকে। এবং সেই সঙ্গে সবাইকে অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে আমাদের ক্লাসরুম থেকে প্রচুর প্রশ্ন কমন এসেছে এবং সেই সংখ্যাটা 90টায় 75-এর ওপরে, যে কারণে আমি আমার নিজের এই নিষ্ঠা সহকারে তৈরি করা ক্লাসরুমের প্রতি আমার নিজের কনফিডেন্স অনেক গুণ বেড়ে গেল। একে একে প্রতিটি প্রশ্ন তুলে ধরার আগে সবাইকে বলে রাখি, যদি কোনো প্রশ্নের উত্তর মনে হয় যে না এটা নয় অন্য একটা হবে, সেক্ষেত্রে নিজস্ব রেফারেন্স সহ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এই ভিডিও শেষে কত কাট অফ হতে পারে সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। পরপর শুরু করা যাক একে একে প্রশ্ন। পৈপরত্য ভূমিরূপ বলতে বোঝায় অ্যান্টিক্লিনাল উপত্যকা এবং সিনক্লাইনাল রিস। দুয়ের প্রশ্ন, প্যাটার্ন স্টার হ্রদ সাধারণত দেখতে পাওয়া যায় হিমবাহের কার্যের দ্বারা গঠিত ভূমিরূপে। তিনের প্রশ্ন, নদীর অ্যাকচুয়ালি এন্টেন্সড মিয়েন্ডার নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ। অনেকে স্ট্রাকচারাল বেঞ্চ ভাববে, না, এটা হবে এন্টেন্সড মিয়েন্ডার। চারের প্রশ্ন, এই যে চিত্রটা তুলে ধরা হয়েছে এখানে মূলত চারিদিক থেকে নদী উৎপত্তি লাভ করে কেন্দ্রের দিকে যাচ্ছে, তাই উত্তর হবে কেন্দ্রমুখী নদী, জল নির্গম প্রণালী। পাঁচের প্রশ্ন, একম্যান স্পাইরাল মূলত যার ফলে হয়ে থাকে কোরিওলিস বলের ফলে। ছয়, সুন্দাখাত গঠিত হয়েছে কি কারণে? ইউরেশিয়ান প্লেটের অধীনে অস্ট্রেলিয়ান ক্যাপ্রিকন প্লেটের সাবডাকশনের কারণে। সাতের প্রশ্ন, নিচের কোনটি টিএস ডায়াগ্রামের সম্পর্কে সঠিক বা সত্য নয়? অ্যাকচুয়ালি এখানে সোয়াচ অফ নো গ্রাউন্ড দেখায়, এটা সঠিক কথা নয়, বাদবাকি সব কটা সঠিক। জলের ভর শনাক্ত করতে ব্যবহৃত হয়, সম্ভাব্য তাপমাত্রা উলম্ব অক্ষে দেখানো হয় এবং লবণাক্ততা অনুভূমিক অক্ষে দেখানো হয়, সব কটা সঠিক। 8, ঘূর্ণবাতের চক্ষু কোথায় দেখতে পাওয়া যায়? ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে। 9, শীতকালীন বৃষ্টিপাত ও গ্রীষ্মকালীন শুষ্কতার পরিস্থিতি সাধারণত কোন জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায়? ভূমধ্যসাগরীয়। 10, মাল হিউমাস কোথায় পাওয়া যায়? অ্যাকচুয়ালি চেস্টনাট বা বাদামি মাটিতে দেখা যায় মাল হিউমাস। 11, ইকোক্লাইন বলতে বোঝায় দুটি স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চলকে। 12, নিচের কোনটিতে উল্টানো পিরামিড দেখা যায় না? অ্যাকচুয়ালি শক্তির পিরামিডে হয় না উল্টানো, বায়োমাস বা সংখ্যার পিরামিডে হয়। 13, এপিফাইট সাধারণত নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বায়োমে পাওয়া যায়। 14, নিচের কোনটি মাটির আদর্শ স্তর? বীজ স্তরকে আদর্শ স্তর বলে। 15, জীববৈচিত্র্য হটস্পট ধারণাটি কে দিয়েছেন? এন মায়ার্স বা নরম্যান মায়ার্স। 16, নিউ মেটাফোর যার বৈশিষ্ট্য ম্যানগ্রোভ অরণ্য। 17, লিন্ডেম্যান 10% নীতি কি বলে? বলে মাত্র 10% শক্তি এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে স্থানান্তরিত হয়, তাই প্রথমটা সঠিক। 18তে বলছে ইউএনও কয়টি স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? 17টি। 19, মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য ছিল স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর রক্ষা করা। নেক্সট 20, শস্য সমন্বয়ের ধারণা দিয়েছেন উইভার। 21, নিচের কোনটি ডেমার্সাল মাছ? অনেকেই এটাকে টুনা করবে, কিন্তু মনে রাখতে হবে এক্স্যাক্ট ডেমার্সিল ফিশ হলো হ্যাকফিশ, তাই উত্তর হতে পারে হ্যাকফিশ অথবা টুনা, এই দুটোর যে কোনো একটা নিতে পারে আনসার কি, তবে হ্যাকফিশ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। টুনা যদিও অধিকাংশ পাঠ্য বইতে দেয়া আছে, কিন্তু হ্যাকফিশও একটি অন্যতম গুরুত্বপূর্ণ ডেমার্সাল মাছ, তাই এটার উত্তর হয় হ্যাকফিশ নয় টুনা। 22, রেড কলার কর্মী বলতে বোঝায় যাদের কর্মক্ষেত্র প্রকৃতির সঙ্গে সরাসরি সংযুক্ত, অবশ্যই এটা সঠিক। 23, 2011 সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যার ঘনত্বের বিচারে নিম্নলিখিত রাজ্যগুলিকে ক্রমানুসারে সাজান। তো প্রথমে হবে বিহার, তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে কেরালা, তারপরে উত্তরপ্রদেশ। 24, মানব অভিবাসনে ইন্টারভেনিং অপরচুনিটি আইন প্রদান কে করেছেন? স্টাফার করেছেন। 25, ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্ব অনুসারে জাতিগত আত্মহত্যা এটা কম জন্মহার এবং উচ্চ মৃত্যুহারকে বোঝায়, যখন নতুন জেনারেশনের জন্ম হয় না এবং মৃত্যুহার অনেক বেশি থাকে, দেখা যায় এই সিচুয়েশন যেটা অনেকটা হতাশাগ্রস্ত পরিস্থিতি তৈরি করে সেই কমিউনিটির জন্য, তো এটাকেই জাতিগত আত্মহত্যা বলতে বোঝায়। 26, ধান উৎপাদনের নিরিখে নিচের রাজ্যগুলি বড় থেকে ছোট সাজাও। তো পশ্চিমবঙ্গ হবে, তারপরে উড়িষ্যা, তারপরে বিহার এবং লাস্টে হবে গুজরাট।
তো অনেক জায়গায় তথ্যগত হেরফের রয়েছে, কোনো জায়গায় পশ্চিমবঙ্গ, তারপরে বিহার, তারপরে উড়িষ্যা আছে, কোথাও প্রথমে উড়িষ্যা তারপরে বিহার আছে। যাই হোক, এটা সবচেয়ে অথেন্টিক পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, গুজরাট। 27 শবর উপজাতি প্রধানত দেখতে পাওয়া যায় উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে। 28 ভারতের পরিকল্পনা কমিশন ভারতকে 15টি কৃষি জলবায়ু অঞ্চলে বিভক্ত করেছে। 29 অন্ধ্রপ্রদেশের বোরা গুহা, যেটির উদাহরণ অ্যাকচুয়ালি কাঁচভূমি রূপে উদাহরণ। নেক্সট 30-এর প্রশ্ন, এখানে একটি আরএফ দিয়েছে, 3টি আরএফ এবং 3টা আরএফের নিরিখে আলাদা আলাদা 3টি ম্যাপ, এবং সেই ম্যাপে নদীর একটা রাস্তার ডিস্টেন্সকে তুলে ধরা হয়েছে, যেটা ম্যাপ ডিস্টেন্সের 10 সেন্টিমিটার, এটা কমন। তো স্বাভাবিকভাবেই যার আরএফ ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু যত বেশি, তার গ্রাউন্ড ডিস্টেন্স তত বেশি বেরোবে। যেমন 1:50,000, এটাকে যদি আমি গ্রাউন্ড ডিস্টেন্স বের করি তাহলে দাঁড়াবে 1 সেমিতে 0.5 কিলোমিটার। আবার যদি 1:500 যে আরএফ রয়েছে সেটার যদি আমি ভাঙাই, সেখানে দেখা যাবে অনেক কম হবে গ্রাউন্ড ডিস্টেন্স। তাই সবচেয়ে বড় গ্রাউন্ড ডিস্টেন্স দেখাচ্ছে ম্যাপ বিতে, তাই বি গ্রেটার দ্যান এ, এ গ্রেটার দ্যান সি, সবচেয়ে ছোট হবে সি। 31 বিটা বৈচিত্র্য বলতে বোঝায় স্থানীয় বৈচিত্র্য এবং আঞ্চলিক বৈচিত্র্যের অনুপাত। 32 একটি রৈখিক সমীকরণ yc = a + bx এর বি নির্দেশ করবে রেখার ঢালকে। 33-এ একটা ডায়াগ্রাম তুলে ধরা হয়েছে, বলছে এর মধ্যে কোনটা কোন সিচুয়েশন। অ্যাকচুয়ালি প্রথমটা হবে এ, হবে সঠিক উত্তর। এ মানে হবে 1 হবে বিস্তৃত পিরামিড, 2 হবে স্থির পিরামিড এবং 3 হবে সংকীর্ণ পিরামিড। মনে রাখতে হবে 2 আর 3-এর একটা বেসিক পার্থক্য, 3-এর ক্ষেত্রে নিচটা ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে, নিচেরটা ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে, তাই এটা সংকীর্ণ পিরামিড। আর 2-এরটা হলো স্থির পিরামিড, স্টেবল কন্ডিশন চলে আসবে। আর 1-এরটা সেটা হলো বিস্তৃত পিরামিড, তাই এ হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট 34 নিচের কোন শিলাটি পৃথিবীর মহাদেশীয় ভূত্বকের 50% বেশি অংশ জুড়ে রয়েছে? সেটা হবে 50% বেশি এলাকা জুড়ে অ্যাকচুয়ালি গ্রানাইট শিলা রয়েছে পৃথিবীর মহাদেশীয় ভূত্বকের, তাই জন্য উত্তর হবে আগ্নেয় শিলা। এবং অধিকাংশ রয়েছে প্রায় 90%-এর ওপরে রয়েছে আগ্নেয় ও রূপান্তরিত শিলা। অনেকে এটা পাললিক শিলা ভাববে, কিন্তু না, পাললিক শিলা একটা পাতলা লেয়ারে সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে, সবচেয়ে বেশি, কিন্তু ওভারঅল পৃথিবীর মহাদেশীয় ভূত্বক বললে সেটা আগ্নেয় শিলা হবে। 35 নিচের কোনটি পৃথিবীর ভূত্বকের উপাদানগুলির অধক্রম অনুযায়ী সঠিকভাবে সজ্জিত, অর্থাৎ বেশি থেকে কম? ঠিক আছে, অ্যালুমিনিয়াম, লোহা, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। ঠিক আছে, নেক্সট 36 নিম্নলিখিত ভাঁজগুলির মধ্যে কোনটির ভাঁজ অক্ষ সর্বাধিক হেলানো থাকবে? শায়িত ভাঁজের সবচেয়ে হেলানো। 37 কোন প্রাণীর জীবাশ্ম মহীসঞ্চরণ মতবাদকে সমর্থন করে? মেসোসরাস। 38 উপকেন্দ্রে সবচেয়ে ধ্বংসাত্মক ভূমিকম্প যে তরঙ্গ দ্বারা সৃষ্টি হয় সেটি হলো এল তরঙ্গ। 39 স্কি বা ট্যালাস প্রধানত যার দ্বারা সৃষ্টি হয়, অর্থাৎ বলছে স্কি অর ট্যালাস ইজ মেইনলি ডেভেলপড বাই দ্য অ্যাকশন অফ ইনসুলেশন এফেক্ট। অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা সঠিক উত্তর। অনেকে এটা হিমবাহ করতে পারে বা হিমবাহ নদীর কার্য করতে পারে, কিন্তু ক্রিয়েশন যেটা মেইনলি ডেভেলপ করছে স্কি অ্যান্ড ট্যালাস, সেটা কিন্তু ওয়েদারিং প্রসেসের মাধ্যমে হয়, আর যেটার কিন্তু প্রত্যক্ষ যোগ রয়েছে ইনসুলেশন এফেক্টের সাথে। তাই এটাই হওয়ার কথা সঠিক উত্তর। যদি অন্য কিছু তোমার মনে হয় অবশ্যই অথেন্টিক সোর্স দিয়ে কমেন্ট সেকশনে জানাতে পারো। 40 পুঞ্জিত স্থানান্তর হওয়ার জন্য নিরাপদ উপাদানের মান কত হওয়া প্রয়োজন? অবশ্যই 1 বা 1-এর কম হওয়ার কথা। নেক্সট 41 নিম্নলিখিত কোন ধরনের নদী প্রবাহকে সাধারণত বদ্বীপ গঠিত হয়? অ্যাকচুয়ালি হাইপোপিকনাল প্রবাহতে বদ্বীপ প্রবাহ সৃষ্টি হয়, বদ্বীপ গঠিত হয়। দেখো এই প্রশ্নগুলো সব আমাদের ক্লাসরুমের প্রচুর ক্রিটিক্যাল প্রশ্ন, যেগুলো আমাদের ক্লাসরুমে কিন্তু অ্যানালাইসিস হয়েছে এবং পরীক্ষায়ও হুবহু সেট করা হয়েছে আমাদের ক্লাসরুমের। ঠিক আছে, নেক্সট 42 নিম্নলিখিত মহাসাগরগুলির মধ্যে কোন মহাসাগরের সবচেয়ে প্রশস্ত মহীসোপান রয়েছে? উত্তর হবে আর্কটিক মহাসাগর। 43 নিচের কোনটি ক্যালসিয়াম কার্বনেটের ঘনত্ব অনুসারে অধক্রমে সামুদ্রিক অবক্ষেপের সঠিক সজ্জাকে নির্দেশ করে? এখানে সবাইকে বলি, এই অধক্রম ঊর্ধ্বক্রম এই জিনিসটা অনেকে গুলিয়ে ফেলে। মনে রাখার সহজ উপায়, অ্যাসেন্ডিং অর্ডার মানে হলো
অ্যাসেন্ডিং এ হলো অ্যালফাবেটের প্রথমে শুরু হয় এবং ডি হলো কিছুটা পরে থাকে। মনে রাখবে এ মানে ছোট, তাই অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় বা কম থেকে বেশি, আর ডিসেন্ডিং মানে বেশি থেকে কম। ওকে, তো এখানে বলছে অধক্রমে সামুদ্রিক অধক্ষেপণের সঠিক সজ্জা। টেরোপড হবে প্রথম, তারপরে নীল কাদা হবে, তারপরে লাল কাদা হবে, তারপরে রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দ হবে। তো এটাই সঠিক। নেক্সট 44, এবং এখানে বলি কিছু জায়গায় কিন্তু লাল কাদা নীল কাদার মধ্যে একটু মানের হেরফের রয়েছে। তো আমার মনে হয়েছে যে এটাই সবচেয়ে সঠিক হওয়ার কথা, টেরোপড, নীল কাদা, লাল কাদা, তারপরে রেডিওল্যারিয়ান। 44, বায়ুশক্তির যত শতাংশ সমুদ্রপৃষ্ঠে স্থানান্তরিত হয় সেটি আসলে 2 থেকে 4, ঠিক আছে, 2 থেকে 4 শতাংশ। নেক্সট 45, বর্তমানে সামুদ্রিক আগাছার সর্বাধিক উৎপাদন করে চীন, সিউইডের আর কি। 46, নকটিলুসেন মেঘ দেখা যায় মেসোস্ফিয়ারে। 47, সাইক্লোনিক ঘূর্ণির বিকাশের জন্য কোরিওলিস প্যারামিটারের মান সর্বনিম্ন কত হওয়া প্রয়োজন? 10.5/সেকেন্ড, এটা হবে সঠিক। এবং দেখো এই যে 47-এর প্রশ্ন, 46, 45 সব কটা প্রশ্ন আমরা ক্লাসরুমে রিসেন্ট রিভিশন রাউন্ডের যে পরীক্ষা সাজানো হয়েছে সব পরীক্ষায় এই প্রশ্নগুলো দেওয়া হয়েছিল। নেক্সট 48, পৃথিবীর বার্ষিক বৃষ্টিতে নিচের কোন মেঘের অবদান সবচেয়ে বেশি? নিম্ব স্ট্যাটাস মেঘ সবচেয়ে বেশি ওভারঅল বৃষ্টিপাত ঘটায়। 49, মৌসুমি বায়ুর উৎপত্তি সম্পর্কে ধারণা দিয়েছেন আল মাসুদি। 50, নিম্নলিখিত বলগুলির মধ্যে কোনটি বায়ুকে নিম্নচাপের কেন্দ্রে পৌঁছাতে দেয় না? এখানে একটা মজার বিষয়, যদি এখানে সাইক্লোনকে উল্লেখ করে দিত সেক্ষেত্রে কোরিওলিস বল হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। আবার একইভাবে নিম্নচাপের কেন্দ্রে পৌঁছাতো ওভারঅল নিম্নচাপ বলেছে, ইন জেনারেল লো প্রেশার। তো সেক্ষেত্রে কেন্দ্র বহিমুখী বল হওয়ার একটা বড় প্রবণতা রয়েছে। তবে আমার মনে হয় এখানে কোরিওলিস বল হয়তো আনসার কিতে নেবে, তাই এই দুটোর মধ্যে একটা হবে সঠিক উত্তর, হয় কেন্দ্র বহিমুখী বল নেবে, না হয় কোরিওলিস বল নেবে। যেহেতু সাইক্লোন জেনারেট করার ক্ষেত্রে কোরিওলিস বলের একটা বড় ভূমিকা থাকে এবং আমরা জানি সাইক্লোনের চক্ষুর ক্ষেত্রে বায়ুর সংকীর্ণ গলি দিয়ে নিম্নগমন হয় এবং সেখানে কোনোভাবেই বায়ু অনুপ্রবেশ করতে পারে না, ঠিক আছে, বা চারিদিকের বায়ুটা ঢুকতে পারে না। তো সেক্ষেত্রে কোরিওলিস বল হওয়ার একটা প্রবণতা থাকতে পারে, অথবা কেন্দ্র বহিমুখী বল, এই দুটোর মধ্যে যে কোনো একটা নেবে আনসার এই 50 নম্বরের প্রশ্নে। অবশ্যই তোমাদের কাছে যদি কোনো সোর্স থাকে এই বিষয়ে, ভালো অ্যানালাইসিস থাকে, কমেন্ট সেকশনে জানাতে পারো। নেক্সট 51, ICAR ভারতীয় মৃত্তিকাকে কয়টি ভাগে ভাগ করেছে? 8টি হবে সঠিক। 52, নিচের কোন ধরনের মৃত্তিকাতে সর্বোচ্চ ফসফরাস ধারণ ক্ষমতা রয়েছে? লাল মাটিতে। 53, ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কটি? 18টি। 54, তৃণভূমির হিউমাস স্তরকে বলা হয় সওয়ার্ড বলে তৃণভূমির হিউমাস স্তরকে। 55, যে সকল উদ্ভিদ অন্য উদ্ভিদের উপরিভাগে কোনো ক্ষতি না করে জন্মায় তাকে বলে এপিফাইট উদ্ভিদ। 56, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে আধুনিক বাস্তুবিদ্যার জনক বলে? আধুনিক বাস্তুবিদ্যা অবশ্যই ওডাম হবে, অনেকে এটা হেকেল করবে কিন্তু ওডাম হবে সঠিক উত্তর। 57, সবচেয়ে সরল জৈব ভূরাসায়নিক চক্র অবশ্যই কার্বন চক্র। 58, নিচের কোন সম্পদের পরিমাণ জানা আছে? যেটা অ্যাকচুয়াল রিসোর্স বা প্রকৃত সম্পদ সেটাই আমরা পরিমাণ সম্পর্কে অবগত আছি, তাই প্রকৃত সম্পদ হবে সঠিক। 59, নিচের কোনটি মাছের উৎপাদন অনুযায়ী ঊর্ধ্বক্রমে মৎস্য ক্ষেত্রের সঠিক সজ্জাকে নির্দেশ করে, অর্থাৎ কম থেকে বেশি? এবং এক্ষেত্রে আমি বলি বিভিন্ন জায়গায় আলাদা আলাদা তথ্য রয়েছে, তাই এটার এক্স্যাক্ট উত্তর বলাটা খুব কঠিন। তবে আমার মনে হয়েছে এটা 4এরটা অর্থাৎ লাস্টেরটা হবে সঠিক, যেখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি উৎপাদন, আমরা কম থেকে বেশি সাজাতে বলেছে। তো লাস্টের অপশনটা যদি দেখি, উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগর, তার আগে রয়েছে দক্ষিণ পূর্ব, তার আগে দক্ষিণ পূর্ব আটলান্টিক, আর তার আগে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর। তো এখানে ঊর্ধ্বক্রম অনুযায়ী দেখা যাচ্ছে যে সবচেয়ে কম উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর উৎপাদন করে, তারপর দক্ষিণ পূর্ব আটলান্টিক মহাসাগর, তারপরে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগর, তারপরে উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগর, যেটা কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে উৎপাদনের বিচারে। তো এটাই হওয়ার কথা। যদিও আমাদের মাথায় রাখতে হবে কমিশন
যখন আনসার কি মানে তৈরি করে তখন তাদের কাছে যে রেফারেন্স রয়েছে সেটাকেই মান্যতা দিয়ে করে, তাই জন্য এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। 60 সবচেয়ে নিকৃষ্ট লৌহ আকরিক হলো ট্যাকোনাইট। অনেকে সিডেরাইট করেছে, কিন্তু না, উত্তরটা হবে ট্যাকোনাইট। 61 বায়ু শক্তি উৎপাদনের জন্য বাতাসের যে ন্যূনতম বেগ প্রয়োজন, এটা অ্যাকচুয়ালি 8 থেকে 14 আমি নিয়েছি, কারণ 8 থেকে 14ই অধিকাংশ জায়গা থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ 8 থেকে 14 হওয়ার কথা, কিন্তু 4 থেকে 8 অনেকে আনসার নিতে পারে এবং সেটাও হওয়ার একটা প্রবণতা রয়েছে। তাই এটা অবশ্যই ফাইনাল আনসার কি পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, কিন্তু আমার মনে হয়েছে এটা 8 থেকে 14ই হবে সঠিক ন্যূনতম বেগ প্রয়োজন, অর্থাৎ মিনিমাম 8 কিলোমিটার প্রতি ঘন্টা যদি না থাকে বায়ুর বেগ, তাহলে সেটা বায়ু শক্তি উৎপাদনের উপযোগী নয়। নেক্সট 60-এর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী গ্রামীণ ভারতের জনসংখ্যা কত? প্রায় 833 মিলিয়ন। এটাই সঠিক, কারণ ভারতে প্রায় 2011 সাল অনুযায়ী প্রায় 32% মানুষ শহরে বাস করত এবং 68% মানুষ গ্রামে বাস করত। সেটা দিয়ে হিসেব করলেই বেরিয়ে যাবে এটা। 63, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে নবজাতকের মৃত্যু বলতে বোঝায় জন্মের প্রথম 28 দিনের মধ্যে যদি মৃত্যু হয় তাকে। 64, নিট প্রব্রজন হার আসলে কি? নিট রিপ্রোডাকশন রেট। এখানে একজন মহিলার মোট কন্যা সন্তান, নিট যেহেতু তাই জন্য মনে রাখতে হবে এখানে কন্যা সন্তান হলো মোস্ট ইম্পর্টেন্ট কথা, তাই এটাই হবে, অর্থাৎ ডিএডটাই হবে সঠিক উত্তর। একজন মহিলার মোট কন্যা সন্তানের সংখ্যা যদি সে তার সমস্ত সন্তান ধারণের বয়স পর্যন্ত বেঁচে থাকেন। নেক্সট 65, পরিব্রাজন প্রবাহ বলতে বোঝায় মোট অভিবাসীর সংখ্যা যাদের পরিব্রাজনের উৎসস্থল এবং গন্তব্যস্থল একই। 66, নিচের কোনটি ভূপৃষ্ঠের আচ্ছাদন অনুসারে ভারতের বিভিন্ন প্রকারের মৃত্তিকার অধক্রমের সঠিক সজ্জাকে নির্দেশ করে? কৃষ্ণ মৃত্তিকা, লাল মাটি, মরুভূমির মাটি, ল্যাটেরাইট মাটি। অনেকে গুলিয়ে ফেলবে এটা, অনেকেই ভাববে মরুভূমির মাটি হয়তো সবচেয়ে কম হবে, কিন্তু না, মরুভূমির মাটির থেকেও কম হলো ল্যাটেরাইট মাটি। তাই কৃষ্ণ মৃত্তিকা, লাল মাটি, মরুভূমির মাটি, তারপরে হবে ল্যাটেরাইট মাটি, এটাই হওয়ার কথা। 67, জাতীয় জলপথ 5 যে রাজ্যে রয়েছে সেটি উড়িষ্যা। নেক্সট 68, কোন স্কেল পরিমাপের সহজতম রূপ? এটা নমিনাল স্কেল হবে। 69, নিম্নলিখিতগুলির মধ্যে যেটি ছোট স্কেল থেকে বৃহত্তর স্কেল পর্যন্ত মানচিত্রের সঠিক ক্রম? এটা হবে গ্লোব প্রথমে, তারপরে দেয়াল মানচিত্র, তারপরে টোপোগ্রাফিক্যাল মানচিত্র, তারপরে ক্যাডাস্ট্রাল মানচিত্র। 70-এর প্রশ্ন, নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটি একটি বস্তুকে সেই বস্তুটির মতো করে সামনে, ডান, বাম, ওপরে বা নিচে বা পিছনের দিকে থেকে দেখায়? উত্তর হবে অর্থোগ্রাফিক অভিক্ষেপ। 71, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল যেটির জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো মধ্যমা মান বের করা বা উপস্থাপন দুটোর ক্ষেত্রেই। নেক্সট 72, বর্তমান হলো অতীতের চাবিকাঠি, এটি আসলে অভিন্নতাবাদ বা ইউনিফরমিটিজমের ধারণা। 73, কলকাতা যে সিসমিক জোনে রয়েছে, কলকাতা সহ সুন্দরবন যে সিসমিক জোনে রয়েছে সেটা হলো জোন 4। নেক্সট 74, স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম বলতে বোঝায় শুধুমাত্র গতি পরিবর্তন একই দিকে, এবং এটা কিন্তু থটের প্রশ্ন এবং আশ্চর্যের বিষয় 11, 12, 9, 10 দুটো সেকশনে বেশ কিছু প্রশ্ন কমন বা রিপিট হয়েছে, দুটো সেকশনে এসছে সেই প্রশ্ন। তো এই প্রশ্নটা 11, 12 সেকশনে এসেছে এবং ওভারঅল এই যে যত প্রশ্ন আগের পড়ছি প্রত্যেকটা প্রশ্ন ক্লাসরুমের প্রশ্ন। নেক্সট, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? আর্গন গ্রিন হাউস গ্যাস নয়। নেক্সট 76, নিম্ন আপেক্ষিক আর্দ্রতা এবং উচ্চ ওয়েট বাহু তাপমাত্রা টেলর হাইদারগ্রাফ হিসাবে প্লট করা হয়েছে কোথায়? অ্যাকচুয়ালি স্কর্চিং হবে, যেখানে দেখা যাবে যে টেম্পারেচার বেশি কিন্তু কোনোভাবেই আপেক্ষিক আর্দ্রতা মানে বায়ুমণ্ডলীয় আর্দ্রতা কম, যাকে আমরা শুষ্কতা বলবো। ঠিক আছে, তো স্কর্চিং হলো সঠিক উত্তর। 77-এর প্রশ্ন, বৃক্ষ সম্বলিত তৃণভূমি যে অঞ্চলটির বৈশিষ্ট্য এটা হলো সাভানা বনভূমি, যেখানে বা সাভানা বায়োম, যেখানে অবশ্যই ক্রান্তীয় তৃণভূমির মধ্যে পড়ে এটা, যেখানে বৃক্ষ থাকবে বিক্ষিপ্তভাবে। 78, প্রতি বছর বেঙ্গল ডেল্টায় মানুষের জীবন ও জীবিকা সবচেয়ে বিপজ্জনক করে যে বিপর্যয়টি সেটি কোনটি? অনেকেই এটাকে
নদী ভাঙন করেছে এবং সেটা হওয়ারও একটা প্রবণতা রয়েছে। কিন্তু ওভারঅল যেহেতু বেঙ্গল ডেল্টা বলতে মানে বিস্তীর্ণ এলাকাকে বোঝায়, তাই জন্য এটা বন্যাকেই হয়তো সঠিক উত্তর নেওয়া হবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে যদি আমরা ইন্টেন্সিটি দেখি, কোনো এটা যদিও হ্যাজার্ড বলা হয়েছে, ইংরেজিতে হ্যাজার্ড ছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে বাংলায় বিপর্যয় করা হয়েছে, বাংলা লেখাটায় মানে বঙ্গানুবাদে বিপর্যয় ছিল আর ওখানে হ্যাজার্ড ছিল। তো সেই জায়গায় ইন্টেন্সিটি যদি আমরা দেখি তাহলে কিন্তু নদীর পার ভাঙনে অনেক বেশি ক্ষতি হয়। ঠিক আছে, এবং বন্যায় দেখা যায় যে বিস্তীর্ণ এলাকার ক্ষতি হয়, অর্থনৈতিক ক্ষতি, মানুষের ক্ষতি বা জীবনহানি অনেক কিছুই ঘটে, কিন্তু তার ইন্টেন্সিটিটা কম থাকে, তীব্রতা, আর নদী ভাঙনে সেটা অনেক বেশি থাকে। তাই জন্য এই দুটোর মধ্যে একটা উত্তর হওয়ার কথা। তো বন্যাকে আমি মোস্ট প্রবাবেল আনসার হিসাবে ধরেছি। দেখা যাক নেক্সট 79, ইউএনও ধারাবাহিক উন্নয়ন লক্ষ্য 6 সাথে সম্পর্কিত হলো বিশুদ্ধ জল এবং স্যানিটেশন। ওকে 80, কোন কার্বনেট খনিজটি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের দৃশ্যমান বুদবুদ তৈরি করতে শীতল লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সহজেই বিক্রিয়া করে? এখানে একটু লেখার মধ্যে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, তো উত্তরটা হবে ক্যালসাইট, এটার উত্তর হবে ক্যালসাইট। 81, নির্দিষ্ট খনিজগুলির মসৃণ সমান্তরাল সমতল বরাবর ভেঙে যাওয়ার প্রবল প্রবণতাকে বলা হয় ক্লিভেজ, প্রবল প্রবণতাকে ক্লিভেজ বলে। 82, নিচের কোনটি সবচেয়ে সঠিকভাবে হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরির বর্ণনা দেয়? লাস্ট পরীক্ষাতেও আমাদের এই প্রশ্ন ছিল। তো প্রশান্ত মহাসাগরীয় লিথোস্পিয়ারিক প্লেটের নিচে একটি দীর্ঘস্থায়ী হটস্পট দ্বারা পরিগঠিত সিল্ড আগ্নেয়গিরি হলো এই হাওয়াই, তো এটাই সঠিক। 83, লেম্যান বিযুক্তি পৃথক করে, এটি একটু বাঙ্গানুবাদে মানে বাংলা প্রশ্নে ভুল ছিল, তো উত্তরটা হবে আউটার কোর ফ্রম দ্য ইনার কোর, এবং যারা ইংরেজি দেখে করেছে তাদেরটাই কারেক্ট হবে। মাথায় রাখতে হবে, যদি প্রশ্নপত্রে বলাই ছিল যদি মানে কোনোভাবে বঙ্গানুবাদে মিস্টেক থাকে সেক্ষেত্রে বা প্রশ্নে ভুল থাকে, সেক্ষেত্রে ইংরেজিটা যদি ঠিক থাকে ওটাকেই ধরা হবে কারেক্ট আনসার হিসাবে। 84 দেখো টেবিল মেলাতে দেয়া হয়েছে ম্যাঙ্গানিজ সবচেয়ে বেশি উৎপাদন করে মধ্যপ্রদেশ। নেক্সট অভ্র হবে অন্ধ্রপ্রদেশ, বক্সাইড হবে উড়িষ্যা, আর সোনা হবে কর্ণাটক। তাই উত্তরটা লাস্টেরটা ডিটটা সঠিক উত্তর। 85 ক্ষেত্রে নাগার্জুন সাগর বাঁধ রয়েছে কৃষ্ণার ওপরে। নেক্সট সোমাশিলা বাঁধ রয়েছে সোমাশিলা পেন্না নদীর ওপরে, পেন্না নদী। তো এই দুটো থেকেই আমরা বুঝতে পারছি লাস্টের ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ জালাপুট বাঁধ যেটা রয়েছে, জালাপুট বাঁধ মাছকুন্ড নদী হবে। এটা কিছুটা আননোন ছিল, অনেকের হয়তো সেটা হয়েছে প্রবলেম। আর বি হবে একেরটা, অর্থাৎ কৃষ্ণা নদী নাগার্জুন। সোমশিলা হবে পেন্না, এবং পোলাভরম বাঁধ হবে অবশ্যই পোলাভরম বাঁধ হবে ডি, অর্থাৎ গোদাবরী নদী। 86 নাম্বার প্রশ্ন মেলাতে দেওয়া হয়েছে বায়োম। প্রথমে বায়োম রয়েছে, বায়োম মানেই বৃষ্টি অরণ্য হবে, সম্প্রদায় মানে জীব বৈচিত্র্যময় জনসংখ্যা হবে, বাস্তুতন্ত্র হ্রদের বাস্তুতন্ত্র হবে, আর জীবমণ্ডল পৃথিবী হবে। তাই এ হলো সঠিক উত্তর। 87 নাম্বার প্রশ্ন জল নির্গম প্রণালী, এক্ষেত্রেও মেলাতে দেওয়া হয়েছে কেন্দ্র বহিমুখী মানেই এটা আগ্নেয় পাহাড় হবে, আর বৃক্ষরূপী মানে সমসত্ব শিলা হবে, সমান্তরাল মানে যথেষ্ট ঢালু অঞ্চল হবে, আর কেন্দ্রমুখী মানে নিম্নভূমি হবে, অর্থাৎ বি হলো সঠিক উত্তর। নেক্সট সমুদ্র স্রোত মেলাতে দেওয়া হয়েছে আগুলহা স্রোত সকলের জানা রয়েছে ভারত মহাসাগরে। রিনেল স্রোত রয়েছে মূলত উত্তর আটলান্টিক মহাসাগরে, অর্থাৎ বিয়েরটা হবে 4। নেক্সট আঙ্গোলা স্রোত রয়েছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে, আর সুসীমা স্রোত আমাদের জানা প্রশান্ত মহাসাগরে, তাই এ হবে সঠিক উত্তর। নেক্সট 89 বাসেল সম্মেলন, এখানেও মেলাতে দেওয়া হয়েছে বাসেল সম্মেলন আন্তঃসীমান্ত বিপজ্জনক বজ্র ব্যবস্থাপনা, এবং কিয়োটো জলবায়ু পরিবর্তন, ভিয়েনা ওজোন স্তরের সুরক্ষা, আর CITES সম্মেলন বিপন্ন প্রজাতির অবৈধ ব্যবসা। এক্ষেত্রে সবকটা মেলানোই রয়েছে, অর্থাৎ উত্তর হবে 1, 2, 3, 4, অর্থাৎ বিয়েরটা। 90 নাম্বার প্রশ্ন এখানেও মেলাতে দেয়া বলছে কনভারসেশন ব্যবহার করেছেন প্যাট্রিক গেডেস। আমরা জানি এটা খুব কমন প্রশ্ন, কনভারসেশন প্যাট্রিক গেডেস। রয়েছে উমল্যান্ড মানেই অ্যালেক্স হবে উত্তর, আন্দ্রে অ্যালেক্স। মেগালোপলিস উত্তর হবে মেগালোপলিস মানে গটম্যানের মেগালোপলিস, আর রার ব্যান মানেই হলো গ্যালপিনের লাল।
এবার আসি আমাদের ক্লাসরুমের কথায় এবং এই পরীক্ষার কাট অফ নিয়ে একটা প্রাথমিক ধারণায়। প্রথমত এই প্রশ্ন থেকে প্রমাণিত হচ্ছে যে পরীক্ষার প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে। যারা সারা বছর ধারাবাহিকভাবে পড়াশোনা করেছে ইন্টেন্সিভভাবে এবং যারা স্যাচুরেটেড হয়ে গেছে পড়ে পড়ে, তাদের কাছে এই পরীক্ষা কিন্তু অনেক ভালো হওয়ার কথা। এই পরীক্ষাটা এমন যে পরীক্ষার 2 মাস আগে 3 মাস আগে যদি কেউ হুট করে সিলেবাস ধরে পড়া শুরু করে যে আমাকে চাকরি পেতে হবে তাই জন্য পড়ব, সে কিন্তু পারবে না ভালো পারফরমেন্স করতে। কারণ এখানে বেস বা দক্ষতার উপর নির্ভর করে পরীক্ষাটা সে দিতে পারবে এই প্রশ্নে। এখানে মুখস্থ বিদ্যার কোনো প্রয়োগ সেই অর্থে নেই। অর্থাৎ যে যতটা বুঝবে, যার নিজের ডেপথ যত বেশি, তার পরীক্ষা তত ভালো হবে এই প্রশ্নে। বর্তমানকালে যেহেতু একটু ট্রেন্ড বদলাচ্ছে, প্রশ্নের মান অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে, তাই জন্য আমাদের কিন্তু এই প্রশ্ন দেখে নিজেদেরকে শিখতে হবে পরবর্তী পরীক্ষার জন্য। অনেকেই আছে এমসিকিউ প্রশ্নের পিছনে ছুটে বেড়ায়, এমসিকিউ প্র্যাকটিস সেটের জন্য ছুটে বেড়ায় এবং পিডিএফ গ্যাদারিং করার কাজে ছুটে পড়ে। মানে মেন টার্গেট হলো পিডিএফগুলো গ্যাদার করব আমি, এটাই আমার প্রস্তুতি। তাদের সবাইকে বলবো এটা করে কিচ্ছু হবে না। যদি কেউ প্রত্যেকটা ধরে ধরে না পড়ে, না বোঝে, যেমন আমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময় যেমন বুঝতাম না, প্রত্যেকটা জিনিস বুঝে 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 এগিয়েছি, সেইটা যদি কারোর মধ্যে পুনরায় আবার রেস্টোরেশন না হয়, তাহলে কিন্তু সে এই পরীক্ষায় নিজের দক্ষতা কোনোভাবেই প্রমাণ করতে পারবে না। সেটা আমি দায়িত্ব সহকারে বলছি। তাই সবাইকে বলবো এমসিকিউ প্র্যাকটিস করার পিছনে না ছুটে নিজে আগে ডেপথ তৈরি করার কথা ভাবো। আর সেটার সবচেয়ে বড় উপায় হলো সেলফ স্টাডি করা, নিজে পড়া। এবার সেই নিজে পড়াটা যদি বাধা হয়ে দাঁড়ায়, পড়তে যদি না পারো, তাহলে এখন বর্তমানকালে সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি হলো অনলাইন এডুকেশন, যেটা আমাদের ক্লাসরুম প্রোভাইড করে। আমাদের ক্লাসরুম মানে এসএলএসটির সিলেবাস ধরে প্রত্যেকটা সাব ইউনিট ধরে ধরে ক্লাস এবং পরীক্ষা। ক্লাসে আমরা প্রত্যেকটা ইউনিট ধরে বোঝাই, যেমনটি কলেজে ইউনিভার্সিটিতে বোঝানো হতো সেইভাবে বোঝানো হয়, তারপরে তার উপর পরীক্ষা হয়। এবার অনেকেই আছে এই প্রশ্নের পিছনে ছুটে বেড়ায়, তাদের ক্ষেত্রে আমি বলবো যে সেটা মোটেও লাভজনক হবে না। আগে যে ক্লাসে যে বিষয়গুলো ধরে ধরে পড়ানো হয়, বোঝানো হয়, ওইগুলো যদি কেউ মাথায় নিয়ে নেয়, শুধু নোট ডাউন করলে হবে না, খাতায় টুকলেও হবে না, যদি সেটাকে কেউ সুন্দরভাবে মাথায় আয়ত্ত করে নেয়, তাহলে তার প্রস্তুতি সম্পন্ন হবে। তাই যারা আমাদের ইউটিউব দেখে আমাদের ক্লাসরুমের সাথে পাশে রয়েছে, ইউটিউবের অবশ্যই অনেক ভিডিও দেয়া আছে, সেগুলো দেখো। তাদের সবাইকে বলবো যদি সম্ভব হয় সেলফ স্টাডি করো, আর যদি প্রয়োজন হয় আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন নাও। আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন হওয়ার জন্য আমি কাউকে কোনো রিকোয়েস্ট বা কিছু বলবো না। যাদের ইচ্ছে রয়েছে, যাদের ইচ্ছে যে হ্যাঁ আমাকে একটা নিয়মিততার মধ্যে দিয়ে পড়াশোনা করে এগোতে হবে, তাদের জন্য বলবো ক্লাসরুমের কোনো বিকল্প নেই, এটা তোমাকে অবশ্যই অ্যাসিস্ট করবে। এবার আমাদের ক্লাসরুমে এই যে প্রশ্ন, এই প্রশ্ন অনুযায়ী মানে যেহেতু প্রচুর প্রশ্ন ক্লাসরুমেরই প্রশ্ন, এবং সেটা আমি বললাম 75-এর ওপরে সংখ্যাটা, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের প্রশ্নে চাকরি পাওয়ার জন্য 75 প্রচুর মার্কস। যদিও সেটা পাওয়া সম্ভব নয়, ক্লাসরুমে যদি থাকেও সেটা 100% কেউ অ্যাচিভ করে ওখানে দিতে পারবে না। তো সেক্ষেত্রে 65 একটা বড় স্ট্যান্ডার্ড জায়গা এই প্রশ্নের নিরিখে। যদি আমি রিগার্ডিং এই প্রশ্ন ধরি, 65 অনেক নাম্বার, প্রচুর নাম্বার, তো সেটা একটা স্ট্যান্ডার্ড মার্কস হিসাবে ধরা যেতে পারে। এই পুরো প্রশ্ন দেখে আমি আমার যেটা অ্যানালাইসিস বা ধারণা, যে হয়তো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 65 হলো সেফ অ্যান্ড সিকিউর জোন। এবার আরও একটু সময় লাগবে প্রত্যেকের বিষয়গুলো স্পষ্ট হতে, কে কত পারফরমেন্স করেছে, কার ধারণা কি, তো সেই বিষয়টা দেখে বোঝা যাবে কত হবে। তবে আমি বলবো যে এটা কখনোই 65-এর ওপরে উঠবে না। সেটা যদি ধারণা অনুযায়ী আমি যতদূর আইডিয়া করছি, প্রচুর ছেলেমেয়ে ভুল করেছে, কমন বিষয় অনেক ভুল হয়েছে, তো সেটা যদি হয় তাহলে কিন্তু এই মার্কসটা 50, 55, 52 এতে নেমে আসলেও অবাক হওয়ার কিছু নেই। তো এটা প্রাথমিক প্রতিক্রিয়া আমি দিলাম, এই নিয়ে অবশ্যই ডিটেলস কোনো আলোচনা হবে পরবর্তীতে। তো এটাই ছিল আজকের এই ভিডিও। আমরা পরবর্তীতে অবশ্যই 11-12 সেকশনের যে আনসার কি সেটা পাবলিশ করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।